হৈমন্তিকা পর্ব ৩১ লিখেছেন ঈশানুত তাসমিয়া মীরা। 2 মাসে নিজের হিংস্রতা দিয়ে অতিষ্ঠ করে দেওয়া নিষ্ঠুর পাষাণ গ্রীষ্ম বিদায় নিয়েছে আজ প্রায় অনেক দিন। পৃথিবীতে নেমেছে আষাঢ়, নেমেছে বর্ষা, ঘন কালো মেঘের বেলায় ঢেকে আছে বিশাল নভস্থল। এ সময় ফাঁক ফকর দিয়ে সোনালি রোদ্দুরে দেখা পাওয়া যে বড্ড কষ্টকর। বাজ পড়ছে, হুটহাট বৃষ্টিতে অপ্রস্তুত হচ্ছে মানুষ। বৃষ্টির টুপটাপ শব্দ কানে বাজছে, ব্যাঙেদের ডাক শোনা যাচ্ছে, ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং। তুষার বাইক সাইড করে হৈমন্তীকে নিয়ে বাস স্টপের ছাউনিতে দাঁড়ালো। এক হাতে নিজের ভেজা চুল ঝাড়তে লাগলো। পকেট থেকে মানিব্যাগ আর মোবাইল বের করে বলল, এগুলো আপনার ব্যাগে রাখুন হৈমন্তিকা, পানিতে নষ্ট হয়ে যাবে। হৈমন্তী মাথা দোলালো। মানিব্যাগ আর মোবাইল রাখতে গিয়ে হঠাৎই মানিব্যাগের ক্ষীণ ফাঁক দিয়ে অস্পষ্ট মেয়েলি ছবির অস্তিত্ব টের পেল। কৌতূহলবশত পুরো মানিব্যাগ খুলল সে। সঙ্গে সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠল আখিজোড়ার সামনে। হৈমন্তী এক হাত গালে ঠেকিয়ে বসে আছে, অন্যদিকে তাকিয়ে হাসছে। পরনে হলুদ রঙের তাঁতের শাড়ি। তার মনে পড়ে গেল নবীন বরণের দিন ঠিক এই শাড়ি পরেই এভাবে আনমনা হয়ে বসেছিল সে। মাঝে মাঝে পারুর কথায় হাসছিল। তারপর তো এ শাড়ি পরার আর সুযোগই পায়নি সে। তুষার কখন তার ছবি তুলল হৈমন্তী বুঝলো না কেন। হঠাৎ তুষারের গম্ভীর গলায় ঘোর কাটল তার। আমি আমার বউ ছাড়া ব্যক্তিগত জিনিস কাউকে ধরার অধিকার দেইনি হৈমন্তিকা, ওগুলো ব্যাগে রাখুন। শুনে ভুরু কুঁচকালো হৈমন্তী, ব্যাগের চেন আটকালো। বিমূঢ় কণ্ঠে প্রশ্ন করলো, আমি আপনার বউ নই? হ্যাঁ, তবে 50 ভাগ, 100 ভাগ বউ করে নিই, তারপর এই আমিকেই দিয়ে দেব আপনাকে। হৈমন্তী পিটপিট নয়নে এদিক ওদিক তাকালো। নিঃশ্বাসের গতি অল্প কমলো। ইদানিং তুষারের আশেপাশে থাকলে হৈমন্তীর লজ্জা মিশ্রিত অনুভূতি অনুভূত হয়। উপরন্তু তুষারের এহেন কথায় লজ্জা দ্বিগুণ বেড়ে যায়। নাকের দুপাশে সামান্য কেঁপে ওঠে। তুষার আপাদমস্তক দেখল তাকে, ঠোঁট বাঁকিয়ে হাসলো। আলতো করে নাক টেনে বলল, মুখ তো লাল হয়ে টমেটো দেখাচ্ছে, এত লজ্জা কোথা থেকে পান হৈমন্তিকা? হৈমন্তী জবাব দেয় না। মনে ভয়াবহ জোর লাগিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্যই রয়ে যায়। তুষার 2 কদম এগিয়ে আসে, মাথার ঘোমটাটি সাবধানে ফেলে দেয়। ওড়নার কোণাংশের বেশ খানিকটা হাতে পেঁচিয়ে সস্নেহে হৈমন্তীর কালো ঘনকেশ মুছে দিতে থাকে। হৈমন্তী নিশ্চুপ, চুপচাপ নতজানু হয়ে আছে। প্রখর অনুভূতিতে নিজেকে কেমন অনুভূতি শূন্য মনে হচ্ছে। মৃদু মৃদু কেঁপে উঠছে শরীর। মাথায় আবারও ঘোমটা টেনে সরে এলো তুষার। পরনে ভেজা শার্টটা গায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। কলারটা একটু টেনে প্যান্টের পকেটে হাত রেখে শটান হয়ে দাঁড়ালো সে। অবিরাম বৃষ্টিধার দিকে তাকিয়ে এক মনে বলতে লাগলো, বৃষ্টি বেড়ে যাক, আপনি থেকে যান আর একটু সময়। সন্ধ্যার দিকে নওয়াজ আর তার পরিবার এলো আশরাফ সাহেবের বাসায়। সঙ্গে করে 4-5 রকমের মিষ্টির প্যাকেট, ফলমূল আর কেকও এনেছেন। হৈমন্তী জানতো না ওরা এসেছে। নিজ রুমে মনোযোগ সহকারে বই পড়ছিল সে। হঠাৎই রাবেয়ার আগমন ঘটল সেখানে। কোনরূপ কথা না বলে তিনি আলমারির কাছে এগোলেন। একে একে গোছানো কাপড়গুলো উল্টে পাল্টে দেখলেন। সর্বশেষে তুষারের দেওয়া সেই নীল রঙা শাড়িটি হাতে নিয়ে হৈমন্তীর দিকে এগিয়ে এলেন। চিন্তিত সুরে বললেন, শাড়িটা পরে দ্রুত রেডি হয়ে নে হৈমন্তী, দেরি করিস না, ওঠ। হৈমন্তী উঠে দাঁড়ালো, শাড়ি হাতে নিল। প্রশ্নবিদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, হঠাৎ রেডি কেন, কোথাও যাবে? হ্যাঁ, কিন্তু তাই বলে শাড়ি পরতে হবে কেন? একটা কামিজ বের করে দাও। রাবেয়া চোখ রাঙালেন। এত কথা বলিস কেন, এক কথায় হয় না? যা তাড়াতাড়ি রেডি হ, বলে চলে গেলেন রাবেয়া। হৈমন্তী হতবিহ্বল হয়ে চেয়ে রইল মায়ের যাওয়ার পানে। অতবার বাধ্য মেয়ের মতো তৈরি হয়ে নিল। কিছুক্ষণ পর রাবেয়া আবার এলেন। মেয়ের অল্প সাজসজ্জা দেখে রেগে গেলেও পরক্ষণে কী ভেবে মন গলে গেল ওনার। এগিয়ে এসে হৈমন্তীর মাথায় হাত বুলিয়ে দিলেন। পরম মমতাময় কণ্ঠে বললেন, আমার মেয়েটা বড় হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। তারপর একটু থেমে হেমন্তকে বললেন, রুম থেকে বের হবি না, চুপচাপ পড়ালেখা কর। মায়ের ব্যবহার কেমন অস্বাভাবিক ঠেকলো হৈমন্তীর কাছে, কিন্তু কিছু বলতেও পারল না সে। তার কিছু মুহূর্ত পর ড্রয়িং রুমে পা রাখতে সবকিছু ঠাউর হলো মস্তিষ্কে। শরীরে অবশ হয়ে গেল। নওয়াজের পরিবার দেখতে এসেছে তাকে। আশরাফ সাহেব কি দারুণ প্রফুল্লতার সঙ্গে নওয়াজের বাবার সঙ্গে কথা বলছেন। হাসি যেন সরতেই চাইছে না ঠোঁট থেকে। হৈমন্তীর গলা শুকিয়ে গেল, পা এগোতে চাইল না। রাবেয়া জোর করে টেনে নিয়ে গেল তাকে। নওয়াজের সামনাসামনি বসানোর পূর্বে মৃদু স্বরে কানে ফিসফিসিয়ে বললেন, উল্টোপাল্টা কিছু করবি না হৈমন্তী, তোর বাবার এই হাসিটা আবার হারাতে দিস না। এইটুকু বাক্য আর কোনো মতবাদ প্রকাশের ইচ্ছেটুকু তৎক্ষণাৎ মিলিয়ে গেল হৈমন্তীর। সে চুপচাপ সব হজম করে নিল। নওয়াজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি লেগে আছে। বড়দের আলোচনায় একবারও চোখ তুললে তাকালো না হৈমন্তী। তুষারের দেওয়া শাড়ি পরে যেখানে তার তুষারের সঙ্গে থাকার কথা ছিল, সেখানে নওয়াজের দেওয়া আংটি অনামিকা আঙুলে পরিধান করতে হলো তাকে। সে সময়টা ছিল হৈমন্তীর জন্য সবচেয়ে করুণ মর্মান্তিক মুহূর্ত। নেত্রকোণে জমা হয়েছিল ক্ষীণ বিন্দু কণার জল। আংটি পরানোর শেষে নওয়াজ আর হৈমন্তীকে আলাদা কথা বলতে পাঠানো হয় তার রুমের বারান্দায়। হৈমন্তী কথা বলছে না। নওয়াজ বরাবরই নিষ্পলক চেয়ে আছে তার মুখ পানে। অস্বস্তিতে, ঘৃণায় আর রাগে শক্ত হয়ে আছে হৈমন্তী। নওয়াজ কিছু বলছে না দেখে ঝাঁঝালো গলায় বলে ওঠে, আপনি এমন কেন করছেন নওয়াজ ভাইয়া? নওয়াজ যেন বুঝলো না।
কি করেছি? হৈমন্তী অবিশ্বাস্য চোখে তাকালো। কি করেছেন জানেন না? আপনাকে বলছিলাম না আমার আর তুষারের বিয়ে হয়ে গেছে, তবুও কোন মানসিকতায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আপনি? নওয়াজ অবুঝ চোখে তাকালো, হেসে বলল, তুমি মিথ্যা বলছো, এমন কখনোই হতে পারে না। দেখো হৈমন্তী, আমি জানি তুমি আমাকে তেমন পছন্দ করো না, তাই বলে যে একদমই পছন্দ করো না তা কিন্তু না। একটু বোঝার চেষ্টা করো আমাকে, আমি তোমাকে সুখে রাখবো। হৈমন্তীর অধৈর্য গলা। আপনি কি বাংলা বুঝেন না? কোনো কালেই আপনাকে আমার পছন্দ নয়, বিরক্তিকর লাগে আপনাকে। আমি শুধু তুষারকে ভালোবাসি, আর ওর সাথে আমার আইনত বিয়েও হয়েছে। নওয়াজের মুখশ্রী করুণাতে ভরে গেল। হাসার চেষ্টা করে বলল, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। আপনাকে মিথ্যে বলে আমার কী লাভ? তবুও আপনার বিশ্বাস না হলে আপনাকে রেজিস্ট্রি পেপারে ছবি দেখাতে পারি, দেখতে চান? নওয়াজের সোয়াল শক্ত, চোখে জলে স্বতঃস্ফূর্ত আবাস। কাপা স্বরে সে বলল, তুমি সত্যি তো ওই মোড়কে ভালোবাসো? হ্যাঁ। আঙ্কেলকে কিছু জানিয়েছো এই ব্যাপারে? আঙ্কেলকে কিভাবে বানাবে? হৈমন্তীর কঠিন গলার উত্তর, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু বিয়েটা ভেঙে দিন, আমি উপকৃত হব। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল নওয়াজ। নিদারুণ কণ্ঠে বিড়বিড়িয়ে উঠল, আমার ভালোবাসা একপাক্ষিক রয়ে গেল হৈমন্তী, আমি তোমায় আমার করে পেলাম না। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।